সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? শুরু হলো সংযমের মাস রমজান। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই পুরো মাস আমরা সংযম সাধন করব, পুরো মাস জুড়ে আমরা রোজা রাখব এবং এই সংযম আসলে কি শুধু খাবারের সংযম তা কিন্তু নয়। এটি একটি আত্মশুদ্ধির মাস, আত্মসংযম। প্রিয় দর্শক, আজ আমরা এই আত্মসংযম নিয়ে কথা বলবো। এই সংযমের সময় আমরা আসলে এমন কিছু অভ্যাসের মধ্যে দিয়ে অনেকেই যাই যে অভ্যাসগুলো আসলে আমাদের আত্মশুদ্ধির সাথে যায় না, কিন্তু কেন আমরা সেই সব অভ্যাসগুলো পালন করে যাই? আত্মধ্বংসের জন্য? এই বিষয়ে আলোচনা, আর এই আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রমিসেস মেডিকেলের প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং অ্যাডিকশন কাউন্সিলর মোহাম্মদ রেজাউল করিম। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছি। আপনি? আমি ভালো আছি। মাশাআল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি সেটি হচ্ছে আত্মসংযমের মাসে আত্মধ্বংস কেন। তো বিশেষভাবে আসলে এই আত্মধ্বংস বলতে আমরা বিশেষ কিছু অভ্যাসের কথা বলছি, তার মধ্যে আসক্তি একটি জিনিস। আমরা জানি যে অনেকে আছেন বিভিন্ন জিনিসে আসক্ত, কেউ মাদকে আসক্ত, কেউ ডিভাইসে গেমসে আসক্ত, কেউ সিগারেটে আসক্ত। তো এই যে আসক্তি, এই আসক্তি আসলে আমাদেরকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। তো এই যে একটা সংযমের মাস চালু হলো আজ দুদিন ধরে, এই সময়ে আমরা আসলে এই অভ্যাসগুলো নিয়ে কি অবস্থায় থাকি এবং চেষ্টা করলেও আমরা অনেক সময় কেন এটা ওভারকাম করতে পারি না? ধন্যবাদ আপনাকে। যেহেতু পবিত্র মাহে রমজান মাস শুরু হয়ে গেল, তো এই পবিত্র মাহে রমজান মাসটা আসলে তো বিশেষ 12টা মাসের একটি মাস, যা আত্মশুদ্ধি বা আত্ম উপলব্ধির মাস। জি। সেই ক্ষেত্রে দেখা যায় একটা মাসের যে অভিজ্ঞতা বা যে প্র্যাকটিসটা আমরা করি সাধারণত, সেই প্র্যাকটিসটা কন্টিনিউ করার জন্য বাকি 11টা মাস থাকে। তো সেই ক্ষেত্রে একটা মাসে আমাদের যে আত্মশুদ্ধির যে প্রয়োজন আছে, আমাদের যে সুযোগগুলি আছে, মাহে রমজান যে সময়টার মাধ্যমে আমরা যে ত্যাগ তিতিক্ষা এবং সাধনা বা যে ইসলামিকভাবে যে জিনিসগুলি আমরা প্র্যাকটিস করতে পারি, যার মাধ্যমে আমরা বাকি 11টা মাস আমরা এই জিনিসগুলিকে আমরা ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারি। তো আত্মশুদ্ধির জন্য এই একটি মাস আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ইসলাম যেভাবে আমাদেরকে এটা গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিস কোরআনে যেভাবে এটার তাৎপর্য ব্যাখ্যা করেছেন, ঠিক একইভাবে আত্ম উপলব্ধির জন্য এই ক্ষেত্রে কিছু কিছু সমস্যা যেগুলি আসলেই শুধু আত্মশুদ্ধি সম্ভব হয় না, যেহেতু ব্যাপারগুলি শারীরিক মানসিকভাবে জড়িত থাকে। বিশেষ করে আমি যদি বলতে চাই, আপনি যেটা বললেন, যেমন কিছু আসক্তিজনিত সমস্যা আছে, যেমন ধূমপান, মাদক দ্রব্য গ্রহণ, গেমিং, অনেক ব্যাপার আছে যেগুলি আসলে কিছু কিছু সাইকোলজির সাথে সাথে কিছু কিছু পোস্ট অ্যাকুইড উইথড্রল থাকে, মানে নেশা বা ড্রাগ সম্পর্কিত যে জিনিসগুলি, এটা একটা শারীরিক অসুখে পরিণত হয়ে থাকে। ফিজিক্যালি কিছু উইথড্রল থাকে, মেন্টালি কিছু সমস্যা থাকে, যার ফলে আত্মশুদ্ধি করতে গেলেও শারীরিক কিছু যন্ত্রণা, কষ্ট এবং কিছু মানসিক প্রেশার থাকে, যার কারণে সে হয়তোবা অন্য অন্য 10 জনের মানুষের মতন চাইলেই হয়তোবা আত্ম উপলব্ধি বা আত্মশুদ্ধি করতে পারে না আসলে, যেহেতু এর একটা ডিজিজ বা রোগ বলে চিহ্নিত করা হয়। ওকে, আসক্তি একটি রোগ, যে কারণে আসলে অনেক সময় চাইলেও এটা ওভারকাম করা যায় না। একটু আমাদেরকে বলবেন যে এই যে আত্মশুদ্ধির মাসে আমরা যে চর্চাগুলো করি, যেমন আমরা দিনভর কিছু খাবো না, সব রকম পানাহার থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি, সেই সময়গুলোতে যারা কোনো কিছুতেই আসক্ত, ধরুন ধূমপানে হোক কিংবা মাদকে আসক্ত হোক, তারা কিসের ভেতর দিয়ে যান, যে মানে তাদের এক্সপিরিয়েন্সটা কি আসলে? আসলে প্রথমে যারা মাদকাসক্ত বা ধূমপায়ী, যারা ধূমপায়ী আসলে সেটাকে কখনোই মাদক হিসেবে চিহ্নিত করেই না। আর যারা মাদক আসক্ত আছে তাদের আসলে ধর্মীয়ভাবে ওইভাবে তারা সচেতন হইতেও পারে না আসলে। আর হওয়ার চেষ্টা করলেও ফিজিক্যালি কন্ডিশনের কারণে হচ্ছে না বা পারছে না, এরকম একটা ব্যাপার থাকে। তো মাদকাসক্তি ব্যাপারটা যদি আমরা বলি যে এই একটা মাস যদি সে ইচ্ছা করে বা সদ ইচ্ছা থাকে, আসলে ইচ্ছা তো অনেকেই করে হয়তোবা, বাট ক্রিয়াশীল ইচ্ছা যদি থাকে, যেমন মাদকাসক্ত ব্যাপার থেকে সে ইচ্ছা করে পরিত্রাণ নিতে পারে, বা যদি সে মোবাইল বা গেমিংয়ের ব্যাপারে থাকে সে পরিত্রাণ নিতে পারে, ধূমপানের ক্ষেত্রে একই ব্যাপার। তো আসলে যে সময়টা আমরা চিন্তা করতেছি যে একটা মাসের কথা, এই একটা মাসের কি যথেষ্ট না হলেও হয়তোবা তার আত্মশুদ্ধি বা আত্ম উপলব্ধিটা আনাটা সম্ভব, যদি এটা দীর্ঘ সময়ের ব্যাপার।
এটা আসলে যেমন অন্যান্য রমজানে যেমন নিষেধাজ্ঞা থাকে, যেমন রমজান মাসে পানাহার নিষিদ্ধ থাকে, যখন তখন ইচ্ছা করলে সে খাদ্যদ্রব্য বস্তু গ্রহণ করতে পারে না, বিভিন্ন রকম অপরাধমূলক কাজ থেকে সে বিরত থাকে, এবং সে অন্যায় বা অবিচার যে কাজগুলি তার কাছে মনে হয় সেই কাজগুলো থেকে সে অবশ্যই বিরত থাকে, কারণ সে রোজার যে কিছু প্রাথমিক ধারণা তার ভিতরে যেটা থাকে যে যে কাজগুলি কার ইসলামে জায়েজ না বা ইসলামে তাকে মানে গ্রহণ করে না, সেই কাজগুলি থেকে অবশ্যই তাকে একটা ধৈর্য সংযমের মাধ্যমেই তাকে এগুলি বিরত থাকতে হয়। তো এই যে যখন তারা বিরত থাকতে চেষ্টা করে তখন তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কি হয়? অনেকের ক্ষেত্রে হয়তো কিছুটা সম্ভব এরকম যে সে হয়তো দিনে এবং রাত্রে এটার একটা বদ অভ্যাস ছিল, সে হয়তো বা মেনটেন করার চেষ্টা করে যে যেহেতু আমি রোজা রাখতেছি সেই ক্ষেত্রে আমি সারাদিন আজকে এটার ব্যাপারে আর কিছুই করবো না। যেমন একদম ধূমপায়ী, সে সারাদিনই হয়তো ধূমপান করতো, কিন্তু যখন সে কেমন লাগে তখন তার আসলে, সে যদি মানে করছে না, মানে কিসের ভেতর দিয়ে তখন সে যায়? আসলে একজন ধূমপায়ী বা একজন মাদকাসক্ত অবশ্যই অনেক চেষ্টা করে, কিন্তু তার সেই সময়টা যে শারীরিক প্রবলেমগুলি হয়, যেমন তার সিমটমগুলি হতে পারে, তার ভিতরে শরীরে জ্বালা যন্ত্রণা আসতে পারে প্রচণ্ড আকারে, শরীর হাত পায়ে ব্যথা করতে পারে, মেজাজ প্রচণ্ড খিটখিটে থাকতে পারে, খুব অল্পতেই খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আছে যে অনেক মানে ডেসপারেট কর্মকাণ্ড, যেতে মারামারি, হানাহানি এবং কি রাগ জিত, পরিবারের সাথে প্রচণ্ড মনোমালিন্য, ভাঙচুর, এই জাতীয় অনেক জাতীয় মেন্টালি তৈরি হয় যে নিজেকে সে এই সময় আসলে আনম্যানেজেবল হয়ে যায়, যে সেটা মেনটেন করতে পারে না। সেটা ওই সেই ধূমপানের ক্রেভিং হোক বা মাদকাসক্তির ক্রেভিং হোক, বা আপনি যদি বলেন এখন বর্তমান যে সমস্যা যে মানে গেমস বা মোবাইল কম্পিউটার যেটাই বলেন না কেন, এটা তার সাথে একদম পাশাপাশি লিঙ্ক থাকে। সে চেষ্টা করলেও এগুলো কি অ্যাকচুয়ালি তার উইথড্রল? এগুলি তার উইথড্রল সিমটম, যে সে রাগ জিত করতেছে, পারতেছে না, মেজাজটা প্রচন্ড। আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে রমজান মাসে যখন একটা রোজদার রোজা রাখে, সে যখন ধূমপান থেকে বিরত থাকে ন্যাচারালি ভাবে বা পানাহার থেকে বিরত থাকে, তার শারীরিক যে চাহিদা সে থেকে যখন সে বিরত থাকে, তার স্বাভাবিক অন্য দিনের মতো তার মেজাজ বা মন মানসিকতা এক থাকে না। আপনি দেখবেন যে ছোটোখাটো ব্যাপারে, খুঁটিনাটি ব্যাপারে সে কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, রাগ জিত করে এবং খুব ঝগড়া তর্ক জড়িয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে তো এর চেয়ে বেশি মানে অনেক বেশি মানে যেটা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক আচরণটা সে করতে শুরু করে। এটাতে সম্পূর্ণ তার ওই উইথড্রলের সিমটমগুলির কারণেই হয়ে থাকে, কারণ যেহেতু সে নির্দিষ্ট সময়ে সে নির্দিষ্ট ডোজ নিতে পারছে না। সে দেখা গেল যে রমজান মাসে সে সেহরির পর থেকে রোজা রমজানের জন্য সে হয়তো বা রোজা রাখতে চেষ্টা করতেছে, কিন্তু এক্ষেত্রে অনেকের আবার দেখা যায় যে রোজা রাখছে কিন্তু সে ধূমপান করছে, কারণ সে ওই জিনিসটা ম্যানেজ করতে পারতেছে না। সে রোজার জন্য নিয়ত করে রোজা রাখতেছে, সে কিন্তু আবার সে তার যে ড্রাগস সে কিন্তু এটা সময় মতো নিচ্ছে, কারণ সে পানাহার থেকে বিরত থাকতে পারতেছে, খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে পারতেছে, কিন্তু তার যে উইথড্রল থেকে যে সিমটম, যে ক্রেভিং, যে কষ্ট, যে যন্ত্রণাগুলি, সেই সময়গুলি সে মেনটেন করতে পারতেছে না। এখন সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, সে নিজেকে একটা বুঝ দেওয়ার জন্য হয়তো বা সে চিন্তা করতেছে যে আমি সংযমের মাসে সংযম করতেছি, আসলে প্রকৃত অর্থে এটা আসলে সংযম নয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ। এখানে তার মানে সংযমের সাথে তার যে আইডিওলজি সেটা যথেষ্ট সাংঘর্ষিক। এই বিষয়টি নিয়ে আমরা বিরতির পরে আলাপ করব। একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে এলো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। ফিরে এসেছি ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে আত্মসংযমের মাসে আত্মধ্বংস কেন, এই বিষয়ের উপর মোহাম্মদ রেজাউল করিমের সাথে। রেজাউল করিম, যেখানটাতে আমরা ছিলাম, যে এই যে একজন আসক্ত ব্যক্তি, তিনি হয়তো সংযম পালন করার চেষ্টা করছেন, কিন্তু একই সঙ্গে তিনি তার যে আসক্ত, যে বিষয়ে তিনি আসক্ত সেটিও হয়তো তিনি নানানভাবে ব্যবহার করে যাচ্ছেন। হয়তো তিনি ধূমপান করছেন, কিংবা তার যে ড্রাগে আসক্তি, সেই ড্রাগটাও তিনি একই সঙ্গে ব্যবহার করে যাচ্ছেন, যেটি অ্যাকচুয়ালি তার আইডিওলজির সাথে সংযমের যে মতাদর্শ সেটার মধ্যে সাংঘর্ষিক। তো এই ব্যাপারটা আসলে তাদের ক্ষেত্রে এরকম কেন? আসলে একজন আসক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, তার নীতি নৈতিকতা সে এটার বাইরে সে থাকে চলে, বা তার যে আইডিওলজি থাকে সেই হিসেবে একটা সুস্থ জীবন, সুস্থ মানুষের সাথে তার এগুলি অনেক ডিফারেন্স থাকে। সে ইচ্ছা করলেও সে পারে না, তার চিন্তাধারার সাথে তার আইডিওলজি যে জিনিসগুলি আপনি বলতেছেন একটার সাথেও একটার যায় না। এখন যদি মনে করেন সে চিন্তা করে যে
আমি সারাদিন রোজা রাখবো, কোনো পানাহার করব না, কিন্তু আমি পানি পান করব, বা এই পানি পান করাটা যদি সে মনে করে যে এটা তার সাথে যায়, এটা তার নীতি বহির্ভূত বা ধর্মীয় বহির্ভূত সে একটা চিন্তাধারায় চলে গেল। তো তার নীতিগতভাবে সে চিন্তা করে আমি হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমি রোজা রাখছি ঠিকই, আমি হয়তো বা আমার শারীরিক কন্ডিশনের কারণে আমি পারছি না বিদায় হয়তো আমি ড্রাগ নিতে বাধ্য হচ্ছি, এটা আল্লাহ আমাকে মাফ করে দিবে হয়তো বা, সে তার চিন্তাধারায়, এবং সে এটাকে কন্টিনিউ করার জন্য এবং প্রতিদিনই একই রকম একটা চিন্তাধারায় চলে আসে। তার মধ্যে আবার মাঝে মাঝে সে গ্যাপ দেয় যে আমি এইটা আজকে যেহেতু পারতেছি না, এটা আজকে বেশি ওভার হয়ে গেছে, তাহলে আজকের দিনটা আমি গ্যাপ দিলাম। আসলে নিজেকে ধ্বংস করার জন্য, নিজের মানসিকতার বিসর্জন দেওয়ার জন্য সবার উপরে তার সেই প্রাধান্য থাকবে সেই ড্রাগসের প্রতি। সে ড্রাগস ছাড়া যারা আসক্তিজনিত সমস্যায় চলে গেছেন, সেখান থেকে সে চাইলেই একদিনে হুট করে একদিনে সে সেখান থেকে ফিরে আসা তার পক্ষে সম্ভব নয়। এই জন্য তার প্রয়োজন সুদীর্ঘ একটা চিকিৎসা ব্যবস্থা, সুদীর্ঘ একটা প্ল্যানিং, এবং এখানটা একটা আপনি প্র্যাকটিস। আপনি যে কথাটা বললেন ওইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সে আসলে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ, অসুস্থ একজন ব্যক্তি, কাজেই তার নীতি নৈতিকতার মানদণ্ড সকলের মানে স্ট্যান্ডার্ডের সাথে আসলে মিলবে না এবং সাংঘর্ষিক হবে। তো সেই জায়গাটাতে তার সার্বিক চিকিৎসার প্রয়োজন আছে, সার্বিক একটা চিকিৎসার একটা। এবং আমি যদি বলি এই ক্ষেত্রে যে রমজান মাস কিন্তু আসলেও একটা পবিত্র মাস, সংযম সাধনার মাস। সে তাকে মানে রিলেটেড করতে পারে যে আসলে এখান থেকে ফিরে আসার হইলে আমাকে এতটুকুই ধৈর্য, সহ্য, সংযম, সাধনা, ত্যাগ, তিতিক্ষার প্রয়োজন আছে। তো একটা মাসে সে স্টার্টিং করতে পারে, তার প্রাথমিক স্টেজে সে প্ল্যানিংটা করতে পারে যে একটা মেন্টালি সে একটা মানে মেন্টালি সে একটা শক্তি অর্জন করতে পারে যে তার পক্ষে যদি সে 12 ঘন্টা 8 ঘন্টা সে যদি ড্রাগ না নিয়ে একটা রোজার দিন কাটাতে পারে, তাহলে তার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করা উচিত। আমি আগামীতে যদি আমি আরও স্ট্রংভাবে মেন্টালি তৈরি করি, বা যদি একটা সুন্দর সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আসি, বা একটা যদি কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি আসি, তাহলে আমার হয়তো বা এইখান থেকে বেরিয়ে আসাটা আসলে সম্ভব। রমজান আমাকে এই শিক্ষাটাই দেয় আমি মনে করি। আচ্ছা, তো এই জায়গাটাতে একটা মানে পয়েন্ট আমি একটু আনতে চাই, সেটি হচ্ছে যে এই মানুষগুলো যদি মানসিকভাবে ততটা স্ট্রংই থাকতো যে আমি আজকে প্ল্যান করলাম যে এই রমজান মাসটা এইভাবে আমি করব, অ্যাভেলেবেল আছে এরকম। আচ্ছা, এরকম অনেক মানুষই আছে অ্যাভেলেবেল, সে রমজান শুরু হওয়ার আগের থেকে কিন্তু প্রিপারেশন নেয় যে এই রমজান মাসে সে কোনো ড্রাগ নিবে না, বিশেষ করে অ্যালকোহলিক যারা। হ্যাঁ, কারণ সে চিন্তা করে যদি আমি অ্যালকোহল গ্রহণ করি তাহলে হয়তো বা আমি মানুষের লোকের চক্ষুর আড়ালে থাকতে হবে, বা আমি মানুষের সামনে যেতে পারবো না, বা ফেস করতে পারবো না। এখানে কিছু ফিজিক্যালি সিমটম আছে, মেন্টালি কিছু সিমটম আছে, এটার একটা ব্যাড স্মেল আছে। সে চিন্তা করে যে আমি এই একটা মাস আমি কমপক্ষে এটার থেকে বিরত থাকবো। কিন্তু এই যে একটা মাস বিরত থাকবে সে বলতেছে, এইটার জন্য কিন্তু সে দীর্ঘ কিছু আগের থেকেও সে মেন্টালি কিন্তু একটা প্রিপেয়ার হয়। তো আমি মনে করি কোনো সাপোর্ট সিস্টেম কি পাওয়া সম্ভব এই ক্ষেত্রে এদের জন্য? যে কারণ তার তো দীর্ঘদিনের একটা অভ্যাস আছে, এক মাসের জন্য সে যে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করবে, সেই প্রস্তুতিটার জন্য তার একটা সাপোর্ট সিস্টেম কি গ্রো করা মানে সুযোগ আছে সেরকম? ব্যক্তির যদি সেই ইচ্ছাটা জাগ্রত হয়, আচ্ছা, তার পক্ষে অনেক রকমের সাপোর্ট দেওয়ার মতন বিভিন্ন রকমের প্রতিষ্ঠানও আছে, যেমন আমাদের প্রমিসেস মেডিকেল লিমিটেড। আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে লাইফ ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমে আমরা এগুলি শেখানো হয়। সেই ক্ষেত্রে তারা যদি সে অবস্থান থেকে যদি আপাতত এই রমজানের আত্মশুদ্ধির মাসে আত্মশুদ্ধির জন্য তারা একটা পথ বেছে নেয়, আমাদের যদি সহযোগিতা গ্রহণ করতে চায়, বা আমাদের যে নিয়মিত যে যারা কাউন্সিলিং করছে, আমাদের যে যারা নিয়মিত কনসালটেন্ট আছে, তাদের সাথে যদি একটা পরামর্শ গ্রহণ করে যে তার এখান থেকে বেরিয়ে আসার জন্য কি ধরনের প্ল্যানিং প্রয়োজন, অবশ্যই প্রমিসেস মেডিকেল অলওয়েজ তাদেরকে সহযোগিতা করে। এবং পাশাপাশি কিন্তু যারা প্রমিসেস মেডিকেলে এডিকশন ব্যাপারে মানে বিভিন্ন রকম আসক্তি সমস্যা জনিত কারণে তারা এখানে অ্যাডমিশন নেয়, তাদেরকে কিন্তু এই শিক্ষাগুলি দেওয়া হয়। যেহেতু লাইফ ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু রমজানও একটা পার্ট, আর ট্রিটমেন্ট পার্টের মধ্যে সেই রমজানে যে শিক্ষাগুলি দেওয়া হয় সেই শিক্ষা কিন্তু লাইফ ম্যানেজমেন্ট কোর্সই দেওয়া হয়। ঠিক আছে, একটা মানুষের সুশৃঙ্খল জীবনযাপন, সুশৃঙ্খল তার জীবন প্রণালী, তার লাইফ স্টাইল সব কিছু তো লাইফ ম্যানেজমেন্ট কোর্স মানে প্রোগ্রামে শেখানো হয়। তো সেই ক্ষেত্রে প্রমিসেস যদি সে সেই সহযোগিতা আশা করে, অবশ্যই প্রমিসেস মেডিকেল সে মানে নিশ্চিন্তে এটার সাহায্য গ্রহণ করার জন্য সে মানে আসতে পারে, ওয়েলকাম তার জন্য। আচ্ছা, বাহ, শুধুমাত্র তাকে সততার সাথে এটা স্বীকার করতে হবে যে আমি আসলে চাই। হ্যাঁ, একটা আসক্ত ব্যক্তি দীর্ঘদিন আসক্তি অবস্থায় কিন্তু কখনো স্বীকার করতে চায় না যে সে একজন আসক্ত ব্যক্তি, কিন্তু যদি রমজানের উসিলায়
সে যদি এটা ফিল করে যে আমি তো আসলে এটা থেকে বেরিয়ে আসতে পারতেছি না, কারণ আপনি একদম একদম ন্যাচারালি আপনি দেখবেন যে অনেকেই বলবে কি যে আমাকে সময় দেন, আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমরা এরকম সময় দিই যে ঠিক আছে আপনি কাউন্সিলিং করে গেছেন বা আমি পারবো, যে ঠিক আছে আপনি যদি পারেন সময় নেন, কয় আমাকে 7 দিন সময় দেন। আমরা ইচ্ছা করে তাদেরকে কিন্তু কাউন্সিলিং এর মধ্যে সেই সময়গুলি দিই যে আপনি 7 দিন 10 দিন 15 দিন টাইম নেন, কিন্তু একটা রেজাল্ট সে ইচ্ছা করলো কিন্তু সে তার তো ক্রিয়াশীল ইচ্ছাটা তার সাথে অ্যাড নাই, সে কিন্তু এই 7 দিনের মধ্যে বহুবার ট্রাই করে, প্রতিদিনই মনে করে যে আজকে আমি খুব স্ট্রংলি মনোভাব তৈরি করছি, যেহেতু আমি কাউন্সিলিং করে আসছি আমি কালকে থেকে আর ড্রাগ নিব না। ঠিক পরের দিন সে আবার চিন্তা করে আজকে আমি লাস্ট ডোজটা নিয়ে নিই, কালকে থেকে আর নিব না। এই যে কন্টিনিউ ধারাবাহিকতা, এই সময়টা দেওয়ার মাধ্যমে সে উপলব্ধি করতে পারে যে আসলে তার একার পক্ষে আসলে এখান থেকে বেরিয়ে আসা সম্ভব না। তার এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজনে একটা ভালো একটা মানে প্রতিষ্ঠান যেখান থেকে রিকভারি চান্সেসগুলি অনেক বেশি থাকে, লাইফস্টাইল পরিবর্তন করার মানে এই ধারাবাহিকতাগুলি থাকে, তাকে সেই মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য সেই মানুষগুলি, এবং মানে টোটালি একটা ট্রিটমেন্ট প্রসেসে যা প্রয়োজন যদি সেই জিনিসগুলি তাকে বোঝানো যায়, অবশ্যই তাকে ওই ট্রিটমেন্টের মাধ্যমে সাইকোলজিভাবে তাকে তো সেখান থেকে উঠিয়ে আনা সম্ভব। আর বদ অভ্যাসের কথা বললেন যে সে উপলব্ধি করতে পারলে যে আমার যেটা বদ অভ্যাস, এই উপলব্ধিটা যদি সে কোনো অ্যাডিক্ট বুঝতে পারে তাহলে তার ফিরে আসাটা বা কাম ব্যাক করাটা খুব সহজ হয়। সো আমরা সেই সময়টা তাদেরকে অবশ্যই সুযোগ দিই। পাশাপাশি রমজান মাসে অন্যান্য সময়ের মধ্যে আমরা অনেক শিথিল থাকি, যে কেউ যদি আসতে চায়, যদি আমাদের হেল্প নিতে চায়, আমরা তো তাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকি ইনশাল্লাহ। এরকম যদি কেউ থাকে অবশ্যই আসবেন, আমরা অবশ্যই তাকে সহযোগিতা করবো একদম অন্তরের অন্তঃস্থল থেকে। চমৎকার। এই আহ্বান থাকলো যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের জন্য প্রমিসেস মেডিকেলের পক্ষ থেকে এই আহ্বান আমরা এখানে রাখলাম। আরেকটা বিরতি নেব আমরা, বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো যে প্রমিসেস মেডিকেলে এই রমজানের সময় আসলে রোগীদের জন্য কি ব্যবস্থা থাকে। প্রিয় দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নেব, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা বিরতি নিয়ে। কথা হচ্ছে আত্মসংযমের মাসে আত্মধ্বংস কেন, এই বিষয়ের উপর মোহাম্মদ রেজাউল করিমের সাথে। তো আমরা যে প্রশ্নটাতে ছিলাম সেটি আবার করি আমি আপনাকে, যে এই যে নীতি নৈতিকতা, যে মানুষটি আসক্তির সাথে আছেন তিনি যেহেতু অসুস্থ, তার নৈতিকতার ধারণাগুলো বেশ অস্বাভাবিক থাকে, তো চিকিৎসার মাধ্যমে কি এটা আসলে একটা স্বাভাবিকতার দিকে আসে কিনা? অবশ্যই আশাবাদী, এবং যারা টিভি সেটে প্রোগ্রাম দেখতেছেন তারা অবশ্যই আশাবাদী হতে পারেন যে আসলে সম্ভব। আসলে তো যখন একটা মানুষ এই নীতি নৈতিকতার বাইরে থাকে, তার আচার আচরণগুলি আপনারা সবাই জানেন যে কী রকম হয়, তার চিন্তাধারাগুলি কেমন থাকে, তার বিহেভিয়ারগুলি কেমন থাকে। এটা আমরা যারা পরিবারে একজন আসক্ত ব্যক্তি, যদি একটা পরিবারে একজন আসক্ত ব্যক্তি থাকে, আমার মনে পরিবারের সদস্যরা খুব ভালোভাবে তা উপলব্ধি করতে পারেন। তো এই মানুষটা যখন আসে, একটা কথা আছে যে সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সে যখন একটা অসৎসঙ্গ থেকে একটা সৎসঙ্গের কাছে ফিরে আসে এবং সঠিক একটা ট্রিটমেন্ট পদ্ধতির কাছে সে তার জীবনটা বুঝতে পারে বা রিয়েলাইজ করে, তো সেই ক্ষেত্রে হয়তোবা প্রাথমিক যখন আসে দেখা যাচ্ছে 7 থেকে 14 দিন, কারো ক্ষেত্রে খুব বেশি হইলে 21 দিনের একটা অস্থিরতা কাজ করে। হ্যাঁ, যে অস্থিরতার কারণে সে হয়তোবা তার বাস্তব জীবনে সে ব্যর্থ ছিল, আসলে মানে পারে নাই, করতে পারে নাই, সম্ভব হয় নাই যে কাজগুলি তার মনে হচ্ছিল। এই 14 থেকে 21 দিনের মাথায় তার এই পোস্ট অ্যাকুইড উইথড্রলগুলি একদম কমে আসে, এবং সে তার যে অসুস্থতা, মানসিক যে অসুস্থতা তার ছিল, সেখান থেকে সে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। তো বেরিয়ে আসার সময় থেকে সে উপলব্ধি করতে পারে এবং তার অবস্থানটা সে চিহ্নিত করতে পারে যে আমি এই কয়েকদিন আগে আমি কোথায় ছিলাম, বর্তমানে আমি কোথায় আছি। এবং ট্রিটমেন্ট প্রসেসের মাধ্যমে সেই কাউন্সিলিংগুলি তার জন্য খুবই গুরুত্ব বহন করে, যে কাউন্সিলিংয়ের মাধ্যমে তার সেই মিসকনসেপশন মানে ভুল ধারণাগুলি সে অনুধাবন করতে পারে। মূল ধারণার মাধ্যমে জীবন প্রণালীগুলি, তার লাইফস্টাইলগুলি যে অসংলগ্ন ছিল বা তার জীবন প্রণালীর মধ্যে যে গ্যাপগুলি ছিল, তার বিহেভিয়ারের মধ্যে যে ভুলগুলি ছিল, এগুলি সে খুব অল্প সময়ের মধ্যে মানে ধরে ফেলতে পারে যে আমার এই জায়গাগুলি গ্যাপ ছিল। আসলে সঠিক জায়গায় সঠিক কাউন্সিলিংয়ের মাধ্যমে তার সেই সাইকোলজি জিনিসগুলি, তার ডেভেলপগুলি মানে মেন্টালি গ্রোথগুলি হয়ে যাওয়া শুরু করে। তো দীর্ঘ একটা সময় পরে এই গ্রুপটা ডে বাই ডে খালি ডেভেলপ করতে থাকে। অ্যাজ এ রেজাল্ট এর পার্সেন্টেজগুলি অনেক বেশি, হ্যাঁ পার্সেন্টেজ, এবং রিকভারি করাটা খুব সহজ হয়। যত দিন যাবে আমাদের প্রমিসেস মেডিকেল থেকে এরকম বহু মানুষ আছে যারা একদম
অসুস্থ অবস্থায় ট্রিটমেন্টে আসে এবং একদিন পরিপূর্ণ সুস্থ মানুষ হিসেবে পরিবারের কাছে ফিরে যায় এবং পরিবার সমাজ তথা এবং সামাজিকভাবে সে ভালো একটা অবস্থান তৈরি করতে সক্ষম হয়। আসলে আমার কথা বলার এইটাই সংক্ষিপ্ত এইটাই যে এই মানসিক অসুস্থতা থেকে, এই অ্যাডিকশন থেকে, এই ডিপ্রেশন থেকে ফিরে আসা, সঠিক চিকিৎসার মাধ্যমে ফিরে আসাটা একদম সম্ভব, একদম সম্ভব। আস্থা রাখতে পারেন, একদম সম্ভব। সেই এইখানটাতে অ্যাকচুয়ালি আমি একটু জানতে চাই যে কতটা সময় লাগে একটা মানুষ, আপনি যেরকম বললেন যে অনেকটা স্বাভাবিক অবস্থায় সে ফেরত আসতে পারে, কারণ খুব হতাশা কাজ করে পরিবারের মাঝে। তারা যখন দেখে যে তাদের একজন সন্তান, তাদের একজন ভাই বা বোন বা কেউ একজন খুব ইরাশনাল হয়ে গেছে, খুব এমন ধরনের মানে তার নীতি নৈতিকতা সামাজিক বোধ এমন অবস্থায় চলে গেছে যেটা তাদের সঙ্গে কোনোভাবেই মেলে না, অত্যন্ত মানে অযৌক্তিক কিছু যুক্তি সে নিয়ে কথা বলছে, তর্ক করছে, আচার আচরণও ভীষণ অযৌক্তিক হয়ে গেছে। তো তাদের ভিতর ভীষণ ভয় কাজ করে কিন্তু যে সে কি কোনোদিন স্বাভাবিক হবে কি না। তো এই যে স্বাভাবিকতায় তিনি যাচ্ছেন চিকিৎসার মাধ্যমে, কতটা সময় লাগে এরকম একটা স্বাভাবিক অবস্থায় আসতে? চমৎকার, চমৎকার কোশ্চেন। আসলে রমজান শুধু ত্যাগ, তিতিক্ষা, সংযম, সাধনার মাস না। আমি মনে করি রমজান যারা আসক্ত ব্যক্তি তাদের জন্য সারেন্ডারের মাস। আর সারেন্ডার টু উইন তার জন্যই যে এই এক মাসে যদি সে উপলব্ধি করতে পারে যে আমার এখন ফিরে আসার সময় হয়ে গেছে। আসলে এই বছরে আর বাকি মাসগুলি তো সে এইভাবে নিজেকে ফিল করতে পারে না বা বুঝতে পারে না যে সে তার অবস্থানটা কি। প্রতিদিনের একটা রুটিন হয়ে যায়, যে ট্র্যাকটা সকালে ঘুম থেকে উঠা, তার ওই প্রতিদিনের বদ অভ্যাসগুলি, প্রতিদিনের যে কার্যক্রম সে কন্টিনিউ একই স্টাইলে চলে যায়। কিন্তু রমজানের কিছু পরিবর্তন আসে, এটা ফ্যামিলিতে আসে, সোসাইটিতে আসে, সব ক্ষেত্রে যখন এই সোসাইটির মধ্যে এই পরিবর্তনগুলি সে হয়, তখন আমার মনে হয় রমজান তাকে এই কমপক্ষে স্টার্টিংটা করতে পারে, যে সময় যে একটা মাসে আমার একটা মেন্টাল প্রিপারেশন যে আমি সারেন্ডার করার এখনই আমার সময়। আমি মনে করি যারা এখন এই সমস্যাগুলি মানে আসক্তিজনিত সমস্যাগুলি আছেন, তারা রমজান মাসটাকে উত্তম মাস হিসাবে, তার জন্য রহমতের মাস হিসাবে সে নিজেকে সারেন্ডার করার জন্য তৈরি করা উচিত। এবং এটা খুব অল্প একটা সময়ের ব্যাপার না। যদি ডিপ্রেশন বা সাইকোলজিক্যালি অন্য কোনো প্রবলেম না থাকে সেটা আদার্স প্রবলেম, কিন্তু অ্যাডিকশনজনিত সমস্যাগুলো একটা লং টাইম লং প্রসেসে তার স্টার্টিংটা শুরু হয় এবং একটা দীর্ঘ সময় যদি কেউ ইচ্ছা করে, হয়তোবা অনেকের ক্ষেত্রে ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কিন্তু আসক্তিজনিত সমস্যাটা আসলে আমরা যে প্রমিসেসের একটা খুব স্বল্প মেয়াদের একটা ট্রিটমেন্ট ব্যবস্থা আমরা মানে তৈরি করা হয় এবং এটা কন্টিনিউ করার জন্য আমরা সাধারণত 4 থেকে 6 মাস এটার গুরুত্ব দিয়ে থাকি। এবং 6 মাসের পরবর্তী যে সেই 4 থেকে 6 মাস যা শিখলো তার জন্য একটা ফলো আপ তার জন্য খুব জরুরি হয়। যেমন অনেকটা ডায়াবেটিস পেশেন্ট খালি ট্রিটমেন্ট করেই তো শেষ হয়ে যায় না, ফলো আপে থাকতে হয়। ঠিক সাইকোলজির ব্যাপার বা আসক্তিজনিত সমস্যাগুলোর ব্যাপারে হাফওয়ে হাউস বা ফলো আপটা তার জন্য খুবই জরুরি। এই ক্ষেত্রে তাকে ওই ব্যক্তিকে কিছু কিছু ফ্যাসিলিটিস বলি বা কিছু কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় জানি সে কন্টিনিউ সেই ফলো আপটা করতে হয়। তবে সর্বনিম্নভাবে যদি বলা হয় একটা মানুষের সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে আসা উচিত যে রমজান আমার সারেন্ডারের মাস, তারপর থেকে 4 থেকে 6 মাস আমার একটা যদি, কারণ একটা মাসের মধ্যে তার পোস্ট অ্যাকুইড কমে যাবে, সে কিন্তু উপলব্ধি করতে পারে যে আমার যে একটা দীর্ঘ সময়ের ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো এই মাসটা যদি সে সারেন্ডার করে, বাকি সারেন্ডারটা সে নিজের সাথে নিজেই করতে পারবে যে তাহলে আমার হয়তো এই ট্রিটমেন্ট প্রসেসটা কতটুকু কার্যকর সে নিজেই উপলব্ধি করতে পারে। রমজান মাস তো উপলব্ধির মাস, হ্যাঁ, মানে আত্মসংশোধনের মাস। তো একটা তার সাথে যদি একটা সংশোধনাগার বা যদি একটা কারেকশন সেন্টারে সে থাকতে পারে, তাহলে তো আমার মনে হয় তার কাছে পরিপূর্ণ একটা মানুষ হিসেবে বের হয়ে আসাটাই সম্ভব। আমি মনে করি তাদের এই আস্থাটা রাখা উচিত এবং ফিরে আসা উচিত। এই রমজানের শুরুতেই বলে যাচ্ছি, আপনারা আমার মনে দেরি না করে যারা আজকের দিনে মানসিকভাবে বা আসক্তিজনিত যে কোনো সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন, আসলে পরিবারও কষ্ট পাচ্ছে, তারা পারছে না সমাজে এটা প্রকাশ করতে, পারতেছে না সেই সন্তানকে সুস্থ করে তুলতে, কিন্তু তারা কিন্তু ইচ্ছা করলে যে এই মাসটাকেই তারা একটা প্রমিসের মাস হিসাবে তৈরি করতে পারে, আমার বিশ্বাস। চমৎকার বলেছেন। এবং আমার মনে হয় যে যারা এই সমস্যায় আছেন এবং তাদের পরিবার, তাদের কাছে এই আশ্বাসের বাণীগুলো থাকা খুব প্রয়োজন, যে কারণেই আমরা এই সময় আসলে এই আপনার সাথে অ্যাড করে দিচ্ছি। আসলে পরিবারের যে সহাবস্থানটা, পরিবারের যে সহযোগিতা, আসলে
পরিবারের সিদ্ধান্তগুলি অনেক বেশি মানে কার্যকর ভূমিকা রাখে। এই ক্ষেত্রে যারা পরিবারের যাদের সদস্য আছেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, যারা একান্ত ক্লোজ, তাদের এই সিদ্ধান্তটা খুব দ্রুত নেওয়া উচিত এবং যে তাদের পরিবারের সদস্যটির চিকিৎসা দরকার সুচিকিৎসা হোক এবং সঠিক জায়গায় সুচিকিৎসা হোক, এই পবিত্র মাসে সে যেন পবিত্র হয়ে ফিরে আসে। অনেক ধন্যবাদ আজকের আলোচনার জন্য। আজকে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রিয় দর্শক, আমাদের আলোচনা আশা করি আপনাদের জন্য যথেষ্ট উপকারী হয়েছে। আগামী অনুষ্ঠানেও আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ রেখে শেষ করছি। খুদা হাফেজ।